যে কোনো মুহূর্তে ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাইতে পারে বাংলাদেশে। আর অ্যাট এ টাইমে ভারতের যে বিমান বাহিনীতে ভয়ঙ্কর রাফেল যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, ফাইটার, সেই আকাশপথেই সেই ফাইটার রাফেল ড্র দিয়ে হামলা এবং তাদের যে ব্যালিস্টিক মিসাইল, একেবারে লেটেস্ট ডিজিটাল ভার্সন অগ্নি, এটা দিয়েও হামলা চালাইতে পারে না এরকম একটা সিদ্ধান্ত তাদের হয়ে গেছে। আর এটা শুধু অনুমোদনের জন্য নাকি হাইকমান্ডে পাঠানো হয়েছে। তো যদি ওটা পাশ হয়ে যায় তাহলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম আর ওই যে সৈয়দপুর বিমানবন্দর সহ 5টি স্থানে অ্যাট এ টাইমে হামলা হবে। আগে আমরা দেখি তো এই যে ভারতের যে অগ্নি 5 মিসাইল, এটা সম্পর্কে একটু জানি না আসি। পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করেছে ভারত। বুধবার উড়িষ্যার চন্দিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে উৎক্ষেপণ করা হয় এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুরোপুরি সফল হয়েছে পরীক্ষাটি। উৎক্ষেপণের সময় মধ্যম পরিসরের মিসাইলটি সব ধরনের কার্যকরী ও প্রযুক্তিগত মানদণ্ড পূরণ করেছে বলেও জানায় তারা। পরীক্ষাটি সম্পন্ন হয় স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড SFC এর তত্ত্বাবধানে। ভারতের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেই তৈরি করা হয়েছে অগ্নি 5 মিসাইলটি। এটা একটা ভয়ঙ্কর মিসাইল। এটা বাংলাদেশ ভূখণ্ডের যে কোনো শহরে, বাংলাদেশের 64 জেলার এবং 500 উপজেলার যে কোনো স্থানে তারা এই অগ্নি 5 দিয়ে হামলা করতে পারে। এটা রেঞ্জের ভিতরে আছে তার। এই হলো এক। আর সাথে রাফাইল ড্রপ, তাদের যে বিমান, সেটা দিয়েও অ্যাট এ টাইমে হামলার ছক। আর এই হামলার সময় ভারত বাংলাদেশ যে সীমান্ত আছে, এই সীমান্ত তারা সিলগালা করে দিবে, বন্ধ করে দিবে এবং সীমান্তে তাদের আধা সামরিক এবং সামরিক বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করে সীমান্তের নিরাপত্তা জোরদার করবে। তাহলে ভারত হঠাৎ করে এই ধরনের সিদ্ধান্তে যাচ্ছে কেন? আর আমার কাছে এই তথ্যগুলা এত একেবারে ডাইরেক্ট বলে দিতেছি, এই তথ্যগুলো আসতেছে কোথা থেকে? আনন্দবাজার পত্রিকার 16 আগস্টের বিস্তারিত আছে এবং সেখানে যে প্রতিবেদনটা আছে, কি কি কারণে তারা বাংলাদেশে এই হামলা চালাবে বা চালাইতে পারে, এর বিস্তারিত বিবরণ ওখানে আছে। সেই বিবরণে পাওয়া যায় যে ভারতের যে গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থা আছে যে মোসাদ। তো আপনারা জানেন যে ভারতের সাথে ইসরায়েলের সামরিক চুক্তি আছে এবং সম্পর্কটা তাদের চিরদিনই ভালো বা একসাথে কাজ করে সারা বিশ্বে। তো বাংলাদেশের বর্তমান সিচুয়েশন, গত বছর 5ই আগস্ট শেখ হাসিনা সরকার
এক গণ অভ্যুত্থানের মুখে তারা ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী মানে শীর্ষ নেতৃবৃন্দ সব সরকারে যারা ছিল তারা পালিয়ে যায় দেশ ছেড়ে এবং ভারতে আশ্রয় নেই। তো তারপরে যে সরকারটা বাংলাদেশে আছে এটা হলো ডক্টর ইউনূসের একটা টেম্পোরারি সরকার আর কি, ইন্টারিম গভর্নমেন্ট। কিন্তু এই সরকারে জামাত শিবির 1971 সালের পরাজিত শক্তি পাকিস্তানপন্থী বা পাকিস্তানের দোসর বা পাকিস্তানের এদেশীয় এজেন্ট তাদের হাতেই প্রায় ক্ষমতাটা চলে গেছে। এই সরকারের তাদের একটা শক্ত অবস্থান আছে এই বর্তমান সরকারের, এবং প্রশাসনের একটা বিশাল অংশ তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জেলা ডিসি, ওসি, এসপি, সচিব তারা সক্ষম হয়। আচ্ছা, সক্ষম হওয়ার পরে বাংলাদেশের জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা বাংলাদেশ অংশের প্রধান ছিল তিনি, যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত হয়েছিলেন গোলাম আজম। সেই গোলাম আজমের একজন ছেলে, তার নাম হলো ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমি। আচ্ছা, এখন এই ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজমি একটা কমান্ডো গেরিলা বাহিনী তৈরি করতেছে, যে গেরিলা বাহিনীটা বাংলাদেশের তো চারিদিকে ভারত সীমান্ত, তারা যাতে ভারতের বিরুদ্ধে ভারতের ভিতরে যেয়া গেরিলা আক্রমণ করে ফেরত আবার চলে আসতে পারে বাংলাদেশে। আচ্ছা, এটা লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য এবং উদ্দেশ্য হইল, এবং ভারত যাদেরকে বিচ্ছিন্নতাবাদী ঘোষণা দিয়েছে তাদের দেশে, যে উলফা আছে, আরো বিভিন্ন জাতিগোষ্ঠী যারা তাদের দেশে স্বাধিকার আন্দোলনের জন্য আন্দোলন করতেছে, যে কাশ্মীরিরা আন্দোলন করতেছে, এই সমস্ত আন্দোলনকারীদেরকে সাহায্য করিয়া যাতে ভারতটাকে ভেঙ্গে টুকরা টুকরা করা যায়, যাক বা না যাক সেই লক্ষ্যে কাজ করা যায়, এর জন্য এই ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে, একটা গেরিলা বাহিনী তৈরি করতেছে। এই তথ্যটা কোথায়? 16ই আগস্ট ভারতের প্রথম শ্রেণীর পত্রিকা আনন্দবাজারের রিপোর্ট। শুধু তাই নয়, বাংলাদেশের সেনাবাহিনীকে ইনঅ্যাক্টিভ করে সেইখানে একটা ইসলামিক লিবারেশনিক বাক পার্টির যে সেনাবাহিনীর, আর ওদের নাম জানি, যাই হোক ইসলামিক সেনাবাহিনী আর কি, রেভলিউশনারি গার্ড তৈরি করার জন্য সে কাজ করতেছে। আচ্ছা, এই তথ্যটা যখন ভারতের কাছে যায়, র, ভারতীয় গোয়েন্দা সংস্থা র, এবং মোসাদ, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, বাংলাদেশে তারা সবাই কাজ করে, আরো বিভিন্ন দেশের সংস্থা আছে তারাও করে। এই দুই রিপোর্ট যখন মিলে যায় তখন ভারতের মাথা নষ্ট হয়ে যায়। তারপরেই ভারত এই দিকে দৃষ্টি দেয় এবং বাংলাদেশে এই যে ভারতের বিরুদ্ধে এই অপতৎপরতা, কারণ ভারত এমনি আতঙ্কে আছে, একবার 10 ট্রাক অস্ত্র ভারতের যে গেরিলা বাহিনী আছে উলফা, তাদের হাতে দেওয়ার জন্য চট্টগ্রামে ধরা পড়ছিল
তখনও কিন্তু এই চট্টগ্রামের এই জেটির দায়িত্বে ছিল এই জামায়াতে ইসলামের মতিউর রহমান নিজামী, যিনি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড অলরেডি কার্যকর হয়ে গেছে। এই সার, আমি যদি ভুল না করি, মতিউর রহমান নিজামী মনে হয় তার আন্ডারই ছিল এই সার জেটি। তখন এই 10 ট্রাক অস্ত্র এই উলফাদেরকে দেওয়া হইতেছিল ভারতে। আবারও যখন গোলাম আজমের ছেলের এই জিনিসটা তারা তদন্তে পাইছে এবং আনন্দবাজার পত্রিকায় বিস্তারিত আসছে, তখন এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার জন্যেই ভারত এই পরিকল্পনা নিয়েছে, যে কোনো মুহূর্তে তারা যাতে ভারতের বিরুদ্ধে এই গেরিলা হামলা সংগঠিত হইতে না পারে বা বাহিনী তৈরি করতে না পারে, এর জন্যই ভারত অ্যাটাক করতে পারে বাংলাদেশ দেশে, এরকম তথ্য চারিদিক থেকে পাচ্ছি 1 নম্বরে। আর 2 নম্বরে, আগুন দেখেন না, যে হিন্দুরা যখন মরা পোড়ায় কাঠ দিয়া, তারা মাঝে মধ্যে ওটাতে ঘি ঢালে বা তেল ঢালতে হয়, তাহলে নিভু নিভু আগুনটা আবার জ্বলে ওঠে। তাহলে এমনিই তো ভারত যে তথ্য পাইছে তারা গরম, এটা নিয়েই তারা বিভিন্ন রকম হুঙ্কার টুঙ্কার, চিন্তা, টেনশন, দুশ্মন সবই করতেছে। এর মাঝে আবার পাকিস্তানের একটা প্রথম শ্রেণীর পত্রিকা দি ক্যাচলাইন, সেই পত্রিকায় রিপোর্ট হলো কি, পাকিস্তানের একজন জেনারেল বলতেছে যে বাংলাদেশে পাকিস্তানের খাঁটি দেশপ্রেমিক গোলাম আজম, সেই গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজম কাজমি, তাকে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান নিযুক্ত করতে হবে। তারা এই লক্ষ্যে কাজ করতেছে। যে আজকেও বাংলাদেশের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশে আছে, 2 দিন আগেও একজন মন্ত্রী এসে গেছে। আর পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা, সেটা তো এখন ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্কলি এখানে কাজ করতেছে এবং পাকিস্তানের এদেশীয় যারা দোসর আছে, জামাত, শিবির, এদের সাথে। আচ্ছা, কি বলছে তারা তাদের পত্রিকায় দি ক্যাচলাইনে? ওই আনন্দবাজারের পত্রিকা আর এই যে দি ক্যাচলাইনের পত্রিকার একটা যোগসূত্র হয়ে যেতেছে, ঘটনা কিন্তু একই রকম। তারা বলতেছে যে গোলাম আজমের ছেলে আমাদের পাকিস্তানের প্রিয় এবং বিশ্বস্ত, তার বাবাও ছিল বিশ্বস্ত গোলাম, ইনিও বিশ্বস্ত গোলাম। কারণ এই কাজমি বহুতবারই বাংলাদেশের অস্তিত্ব অস্বীকার করেছে। সে প্রকাশ্য বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্বাস করে না। বাংলাদেশের যে গান, যেটাকে গান বলে ওরা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে জাতীয় সঙ্গীত বাংলাদেশের, সেটা বিশ্বাস করে না, পতাকায় বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা এখনো। এগুলো কিন্তু তারা প্রকাশ্যই বলছে, কয়েকদিন আগেও বলছে। এই রিপোর্টটি আবার ওই যে পাকিস্তানের যে পত্রিকা দি ক্যাচলাইন, এটাতে আসছে। হয়েছে নি, আগুন লাগছে একবারে চারিদিকে। তাহলে এখন বুঝা যেতেছে যে এই যুদ্ধাপরাধী গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি কিছু একটা করতেছে, নড়াচড়া করতেছে। কারণ 2 দেশের 2 পত্রিকায় আমরা একই ধরনের রিপোর্ট পাইতেছি। এখন আমার প্রশ্ন হইল, কিভাবে গোলাম আজমের ছেলে, যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে ডাইরেক্ট, বাকি ইতিহাস সবাই জানেন,
গোলাম আজমের নাগরিকত্ব পর্যন্ত বাতিল করা হয়েছিল, সে সৌদি আরবে চলে যেয়ে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করছিল যে আবারও এই বাংলাদেশকে দখল করে পূর্ব পাকিস্তান বানাবো, এটা লড়াই করতেছিল। সেই সময়ে যার পিতা বাংলাদেশের নাগরিকও না, সে আজমি কিভাবে সেনাবাহিনীতে চাকরি পাইল, কে চাকরি দিল? সম্ভবত এরশাদের আমলে। এবং কিভাবে ধাপে ধাপে উন্নতি করিয়া সে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হইল, এটাও সব বিস্ময়ের একটা বিস্ময়, অবিশ্বাস্য একটা থ্রিলার কাহিনীর মতন। এবং এটার তদন্ত হওয়া উচিত যে কিভাবে যার পিতা বাংলাদেশের নাগরিক না, সে সেনাবাহিনীর মতো এরকম একটা সেনসিটিভ জায়গায় অফিসার পদে নিয়োগ হলো এবং ধারাবাহিকভাবে সে ব্রিগেডিয়ার জেনারেল পর্যন্ত হলো। আর এখন তো কোনো কথাই নাই, এখন পুরা দেশকে পাকিস্তান বানানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, যার কারণে হয়তো ভারত যে কোনো মুহূর্তে বাংলাদেশকে অ্যাটাকও করতে পারে। এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার দিবেন, যাতে বহু লোকের কাছে পৌঁছাইতে পারি, আমরা সতর্ক হইতে পারি দেশবাসী। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।